This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাবার বাইকে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল কিশোর অর্জুন। বাইকের সামনে চলে আসে দাঁতাল হাতি। অর্জুনকে শুঁড়ে তুলে নিয়ে আছাড় মারে সেই দাঁতাল। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে জীবনটাই চলে যায় অর্জুনের। গত বছর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলের মর্মান্তিক ঘটনা। এবার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বন দপ্তরকে বিশেষ নির্দেশ সরকারের। বন দপ্তরের কর্মীরা বন থেকে বাসে করে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবে। যেখানে যেখানে হাতি মুভমেন্ট হয় বেশিরভাগ রুট তো আমি জানি, ওখানে আমাদের গাড়িও থাকছি আর আমাদের হুল্লা পার্টিও থাকছে। কাজটা সহজ নয়। এই মুহূর্তে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে 58টি হাতি রয়েছে। সেই হাতির পালের মুখে পড়ে গেলে যদি মোটরসাইকেল বা সাইকেলে যাতায়াত করতে হয়, দেখা যায় যে সমস্ত হাতিগুলো এই এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়ায়, বিশেষ করে দাঁতাল সিঙ্গেল টিঙ্গেল যেগুলো থাকে সেগুলো খুবই ডেঞ্জার। বিপদ তো মধ্যশিক্ষা পর্ষদই বাড়িয়ে রেখেছে। এবছর মাধ্যমিক পরীক্ষার সময়সীমা অনেকটা এগিয়ে আনা হয়েছে। স্বাভাবিকভাবে কুয়াশার যে প্রভাব সেই প্রভাবও থাকবে এবং এই কুয়াশার জেরে হাতির আক্রমণের মুখে পড়ার পরীক্ষার্থীদের আক্রমণের মুখে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি। যে কোনো মুহূর্তে এই কুয়াশাচ্ছন্ন অবস্থায়, যেহেতু পরীক্ষার টাইমটা চেঞ্জ করেছেন ওনারা, 8টার দিকে যখন কুয়াশা না কাটছে সেই অবস্থায় আমাদেরকে যেতে হবে সাইকেলে বা মোটরসাইকেলে। সেই অবস্থায় 1 কিলোমিটার যে জঙ্গল রয়েছে আমাদের এখানে, সেই জঙ্গলে যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আশঙ্কা আছে। শুধু কি হাতি, পুরুলিয়ার কোটশিলার সিমনি জাবর এলাকায় চিতাবাঘেরও আতঙ্ক রয়েছে। মাঝে মধ্যেই চিতাবাঘ হানা দিচ্ছে গ্রামে। পরীক্ষার হলে যাওয়ার পথে যদি ঘাড়ে এসে পড়ে থাবা। গ্রামে চিতাবাঘের আতঙ্ক। আমি একজন মাধ্যমিক দিব এবারে, তাই সরকার থেকে চাই আমি মাধ্যমিকের জন্য কোনো ব্যবস্থা করুক বা বন দপ্তর থেকে কোনো ব্যবস্থা করা হোক, এটাই আমি চাই। হাতি, চিতাবাঘ, এ তো পরীক্ষার হলে পৌঁছানোটাও দেখছি কম বড় পরীক্ষা নয়। বন দপ্তর 100% মার্কস পাবে তো? শুনলেন তো, গত বছর জলপাইগুড়ির ওই বৈকুণ্ঠপুর জঙ্গলের কাছে দাঁতালের হামলায় মারা গেছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বছর 16 সেই ছেলেটা বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল। পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর আগেই হাতির হামলায় মারা যায়। এবছর কিন্তু এই সমস্ত জিনিসগুলোর থেকে ঠেকে শিখেছে সরকার। তাই জন্যই তো মুখ্যমন্ত্রীর ওই নির্দেশ। আর এবছর তাই বজ্র আটুনি জঙ্গলমহল, যেখানে হাতি যাওয়া আসা করে, জলপাইগুড়ি যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে, বা দেখলেন পুরুলিয়া, মানে যেখানে যেখানে হাতি লোকালয়ে ঢুকে পড়ে সেই সমস্ত জায়গায় বন দপ্তরের সাথে কথা বলে প্রোটেকশনের যাবতীয় ব্যবস্থা করেছে জেলা প্রশাসন আর মধ্যশিক্ষা পর্ষদ। ওই সশস্ত্র বনরক্ষী, বিশেষ গাড়ি, হুল্লা পার্টি, এইদের দিয়ে মোটামুটি কর্ডন করে আগে পিছে এসকর্ট করে ওই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সত্যি বলছি, প্রচুর খারাপ খারাপ জিনিস দেখি তো, তার মধ্যে এই তৎপরতা এবং এই ঠেকে শেখাটা, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। এটা যদি ঠিকভাবে পালন করা হয়, এটা নিঃসন্দেহে একটা প্রশংসার যোগ্য পদক্ষেপ হবে এবং অত্যন্ত সময়োচিত এবং সুচিন্তিত পদক্ষেপ হবে। কারণ আমরা সচরাচর থেকে তো শিখি না, দেখেও শিখি না। ওই ক্লাস 10-এর ছেলে মেয়েগুলোর কথা ভেবে গত বছরের ওই জলপাইগুড়ির ঘটনা দেখে এবং ঘটনায় থেকে যে প্রশাসন শিখেছে, প্রশাসনের টনক নড়েছে, সত্যি বলছি খুব ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। ইচ্ছে থাকলে যে তৎপর হওয়া যায়, থেকে শেখা যায়, আমজনতার জন্য প্রোটেকশনের ব্যবস্থাও করা যায়, এটা দেখেই ভাল লাগছে। এমনিতে তো যা অবস্থা, তাতে শিক্ষা থেকে স্বাস্থ্য, চারিদিকে তাকিয়ে দেখুন, সমস্ত বিষয়ই তো প্রোটেকশনটা দরকার। বাংলা মন্বন্তর দেখেছে, বাংলা দাঙ্গা দেখেছে, বাংলা সদ্য মহামারী পার করে এসছে, কিন্তু এরকম নিরাপত্তাহীনতায় বাংলা কখনো কি ভুগেছে? কোনো কিছুতেই তো আপনি সুনিশ্চিত নন। চাকরির পরীক্ষা দেবেন, চাকরির পরীক্ষায় আপনার নাম উঠবে, পাশ করবেন চাকরি, সেটা সুনিশ্চিত নয়।
আপনি চিকিৎসা পেতে যাবেন, আপনার অ্যাম্বুলেন্স দরকার, সুনিশ্চিত নয়। মানে চিকিৎসা, চাকরি, সব কিছু আমরা তো যেগুলোকে নিশ্চিত ধরে জানি যে এগুলোই আমাদের পাওয়ার কথা, এই জন্যেই তো আমরা কর দিই, এই জন্যেই তো আমরা বছর বছর ভোট টোট দিয়ে সরকার নির্বাচিত করি, যে পার্টিরই সরকার হোক না। কিন্তু আমাদের সেই নাগরিক অধিকার, নাগরিক পরিষেবা, এগুলোকে আলটিমেটলি আমরা ঠিক পাই? মানে সেগুলোর কোনো নিরাপত্তা আছে কি? আমার আপনার তো ছেড়ে দিন, কিন্তু এই পরিষেবাগুলোর নিরাপত্তা নেই তো, নইলে এরকমভাবে চাকরি চুরি হয়ে যায়। দেখুন, সব কিছু নিয়ে যেভাবে টেনশানে ভুগতে হয় না, তাতে প্রোটেকশানটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। খুব মাধ্যমিক নিয়ে কথা হচ্ছিল, মাধ্যমিকের কথাই বলি। কাল পরীক্ষা, তার আগে আজ বারাসাতের 2 নম্বর ব্লকের বেলিয়াঘাটার বাচ্চারা তারা রাস্তায় নেমে আজকে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। কারণ তাদের গ্রাম থেকে পরীক্ষার হলে যেতে হলে একটা কাঠের সাঁকো পেরোতে হয়। সেই সাঁকোর নাকি এমন অবস্থা যে যখন তখন নাকি ভেঙে পড়তে পারে। ভাবুন তো, কলকাতার থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 26-27 কিলোমিটার হবে এই জায়গাটা, বেলিয়াঘাটা। এবার সেখানেও এরকমভাবে সাঁকো পেরোনোর সময় প্রাণটা হাতে করে ওই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের। কোথায় কনসেন্ট্রেট করবে পরীক্ষা নিয়ে? যাওয়াটাই তো ওখানে একটা চ্যালেঞ্জ, যে মাথার মধ্যে রাখতে হবে বেঁচে এই জায়গাটা পেরোই, ভেঙে যাবে না তো। বিস্মিত হয়ে দেখছি এখানেও কিন্তু প্রশাসন ভীষণ তৎপর, জানেন তো। মানে আমি আগে সমস্যাটা বললাম, কিন্তু এই ঘটনাটা দেখে, লোকজনের এই কনসার্নটা দেখে প্রশাসনও চিন্তিত হয়ে পড়েছে এবং তৎপরতা দেখানোর আশ্বাস পাওয়া গেছে। পরীক্ষার্থীরা রাস্তায় নেমেছে দেখে বিডিও আশ্বাস দিয়েছেন যে পরীক্ষার্থীদের যথাযথ প্রোটেকশন দিয়ে যাতায়াতের ব্যবস্থা করাটা তাদের দায়িত্ব। আমরা পরীক্ষা দিতে যাব না, প্লিজ না। এখান থেকে যেতে আমাদের অসুবিধা হয়, আর সেন্টার ওই সাইডে আছে। ব্রিজের জন্য অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যেতে পারছে না। এই ব্রিজটা না হলে আমাদের খুব অসুবিধা হয়। 70 থেকে 80 বছরের সমস্যা। আমরা 5 থেকে 7 বছর আগে লিখিত বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়েছি যে আমাদের ব্রিজের প্রয়োজন আছে। হ্যাঁ, ব্রিজটার ব্যাপার নিয়ে আমি শুনেছি, গ্রামের লোকজনের সাথেও কথা হয়েছে। আমরা এটা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি। সবাই দেখেও গেছে, কিন্তু দেখে যায় ওই পর্যন্ত, ব্রিজ সমাধান হয় না। মানে আমরা এদিকে আসতাম না তো, 7 দিন আগে বলছিল যে মাল আসার কথা আর কি, তো আসতে পারি না, ওই জন্য ব্রিজটা নির্মাণ হতে পারি না, ওই জন্য আমরা যেতে পারছি না। ছাত্রছাত্রীদেরকে বলবো মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা তাদেরকে দেওয়াটা খুব জরুরি। পরীক্ষা নিয়ে যেন তারা এর সাথে না জড়ায়, পরীক্ষা তারা মন দিয়ে দিই। কালকে পরীক্ষা, আজকেই আন্দোলনে এই ছাত্রছাত্রীদের নামতে হলো, কারা নিয়ে গেল বলুন তো? মানে এটাও একটা ভাবার বিষয় আর কি। পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, অবশ্য যদি তাদের কাছে এই ব্যাপারটা এতটাই প্রাণঘাতী বলে মনে হয়, এতটাই টেনশনের বলে মনে হয়, আন্দোলনটা জাস্ট এটা বক্তব্য। কোনো আন্দোলন কেন কখন হবে সেটা আন্দোলনকারীদের প্রয়োজন এবং তাগিদের ওপর ডিপেন্ড করে। কিন্তু বিশ্বাস করুন, এটা সাজেশন, এই আন্দোলনগুলো করতে হলে একটু ফাঁক থাকলে বোধহয় ভালো হয়, তাই না? যে পরীক্ষার একদম ঘাড়ে ঘাড়ে এইটা কোথাও গিয়ে একটু ধাক্কা লাগছে। তবে ছবিটা তো দেখলেন, সাঁকোর কতগুলো করে জায়গা ফাঁকা, কতগুলো মানে ভঙ্গুর দশা। দেখুন, ভেঙে না পড়ুক, তাড়াহুড়োয় যে কেউ গলেও যেতে পারে। এই সাঁকো দিয়ে এতদিন মানুষ পারাপার করছে কি করে, এটাই তো অবাক হওয়ার মতো ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, এই নিয়ে প্রতিবাদটা সত্যিই তো হওয়া উচিত, আরও আগে হওয়া উচিত ছিল। এবং তাতে এই পরীক্ষার্থীদের নিয়ে এসে দাঁড় করানোরও খুব দরকার ছিল না, আরও বেশি করে মানুষের আসা উচিত ছিল। কিন্তু পরীক্ষার্থীদের এই সময় অন্তত পড়াশোনাটাই প্রাথমিক তাগিদ হওয়া উচিত, তাই না? তাদের এই সমস্ত বিষয়ের মধ্যে টেনে আনলে তাদের প্রিপারেশনটাই সেটা কোথাও গিয়ে না ধাক্কা খেয়ে যায়। তবু ভালো, বারাসাতের এই বিডিও ভদ্রলোক আজ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। এরকম
তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বা ব্যবস্থা নেওয়া খুব একটা দেখা যায় না। আজকের দিনটা মনে হচ্ছে মানে পরপর যাই দেখছি একটু বিরল দিন মনে হচ্ছে। এমন যদি হতো রোজই তাহলে তো বলা যায় না, ওই আমরা সবাই পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ বলে মনে হতো আর কি। কিন্তু মুশকিল হচ্ছে যে জনতাকে নর্মালি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েই এই আম জনতার পরীক্ষা নিয়েই এই প্রশাসনের তো নর্মালি খুব শান্তি। এই যেরকম মাধ্যমিক পরীক্ষার টাইম এগিয়ে দেওয়াটা দেখলেন তো, সে এই ছিল 12টা, সেখান থেকে 9:45-এ পরীক্ষা শুরু হবে মিনিমাম। ওই বারবার বলছিলাম আমরা প্রথম দিনই কিন্তু বলেছি, এবং আমরা তারপরে দেখেছিলাম যে সবাই প্রতিবাদও করছেন যে সকাল 9টার মধ্যে পরীক্ষার হলে ঢুকে যেতে হবে পরীক্ষার্থীদের। কার কোথায় সিট পড়বে, বাড়ির থেকে তার দূরত্ব কতটা, আর সবসময় দূরত্ব কম হলেই যে সহজে পৌঁছে যাওয়া যাবে তা তো নয়। দেখলেন তো এই বেলিয়াঘাটার এই পুলটুলেরগুলোর অবস্থা, পা টিপে টিপে তো পার হতে হবে, কত সময় লাগবে বলুন তো। অথবা যারা ওই বন জঙ্গলের মধ্যে দিয়ে হাতি আর চিতার ভয় সঙ্গে করে যাবেন, তাদের কর্ডন করে নিয়ে যাওয়া হবে, শুনলেন তো। কিন্তু তার জন্যও তো সবাইকে একত্রিত হতে হবে, আগে পিছে পুরো বিষয়টাকে রেডি করে এসকর্ট করে নিয়ে যেতে হবে। শোঁ করে চলে যাওয়া তো সম্ভব হবে না। তাহলে টাইম একটা ফ্যাক্টর, এগুলো কেউ ভাবেন না, জানেন তো। ভাবেন না বলে এরকম ইচ্ছে মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলেই হলো। কলকাতা শহর, তার আশপাশের শহরতলি, মফস্বল, এইটুকুনি নিয়েই তো আর বাংলা নয়। সুন্দরবন আছে যেখানে বাঘ আর কুমিরের ভয় আছে, নদী পেরোনোর ব্যাপার আছে, ডুয়ার্স জঙ্গলমহল আছে যেখানে হাতির ভয় আছে। আর ওই বললাম এরকম অসংখ্য, বেলিয়াঘাটের মতো অসংখ্য গ্রাম আছে, যে সমস্ত গ্রামের রাস্তাঘাট সাঁকোয় চলাচল করা মানে জীবন মৃত্যুর পরীক্ষায় বসা। আমরা তো একটা দেখলাম, আরও কত আছে আমরা জানি নাকি। পথের শ্রী আর সেতুর শ্রী সব এমন বিশ্রী অবস্থায় রয়েছে একটা জায়গায়, সব জায়গায় একসঙ্গে প্রতিবাদ হলে প্রশাসনের মধ্যে পাগল হয়ে যাওয়ার অবস্থা হবে, জানেন তো। এবং সবাইকে মানে যদি সত্যি এই তৎপরতা দেখলাম, যদি ইন জেনারেল সিদ্ধান্ত হয়েই থাকে এবং এই তাগিদটা যদি তৈরি হয়ে থাকে প্রশাসনের মধ্যে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যা হতে দেওয়া হবে না, অত্যন্ত সাধু চিন্তা। কিন্তু সেটাকে কার্যকরী করতে গেলে ওই সময় তো পুরো প্রশাসনকে উঠে পড়ে লাগতে হবে। গোটা বাংলায় যা অবস্থা, কে প্রতিশ্রুতি দিতে পারলো, কে প্রতিশ্রুতি দিতে পারলো না, এবং কে প্রতিশ্রুতি পূরণ করলো, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা মানে তখন কম্পিটিশান চলবে আর কি। তবে হ্যাঁ, জনতার কথা ভেবে যদি প্রশাসন এরকম একটা তাগিদ দেখায় না, এরকম একটা তৎপরতা দেখায়, তখন মনে হয় এটা আমাদের পরম প্রাপ্তি। আমাদের এইটুকুনি তো ছোট্ট চাওয়া, পরম পাওয়া। আমাদের মুখ্যমন্ত্রী যেরকম, তিনি এমনিতে নর্মালি সারাক্ষণ জনতার কথা বলেন, জনতার মধ্যে অনায়াসে মিশে টিশে যান, ফলে তার চিন্তাভাবনাগুলোর মধ্যে মানুষের এই ছোট ছোট যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে জায়গা করে নেয়। এটা দেখেছি। এই যেরকম মুখ্যমন্ত্রী বলেছে যে এই ঠান্ডায় পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেন পরীক্ষা কেন্দ্রে হিটারের ব্যবস্থা করা হয়। মানে মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন ওই 7 সকালে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়বে পরীক্ষার্থীরা, এবং সেখানে গিয়ে পরীক্ষা দেওয়ার সময়ও ওই পরিমাণ ঠান্ডাই তাদের লাগবে। এটা একটু বেলায় হলে অতটা সমস্যা হতো না। এটা না আমরা প্রথম থেকে বলার চেষ্টা করছি। বলে না, গরিবের কথা বাসি হলে মিঠা লাগে। और अनेक पहाड़ में 10 बजे एग्जाम शुरू होने से पहाड़ में थोड़ा ठंडा ज़्यादा होता है, इसके लिए हम 100 करोड़ रुपया दे रहा है 101 करोड़ हीटर देने के लिए। हर स्कूल में हम हीटर दे रहे हैं पहाड़ में, इसी के लिए जैसे उसको ठंडा में कष्ट ना करने पड़ा। দেখুন, মুখ্যমন্ত্রী বুঝে ফেললেন, মুখ্যমন্ত্রী চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কিন্তু তারই সরকারের আরেকটা দফতর এবং তার অধীনস্থ যে পর্ষদ, তারা কিছু ভাবলো ঠাবলো না, তারা একটা সিদ্ধান্ত দাম করে নিয়ে নিল। এটাকে কি বলবেন বলতে? হ্যাঁ, এটা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণই বলেন আর কি, সব তার উপরে থাকবে, সব তাকেই করতে হবে। হচ্ছে তো তাই। নাহলে এরকমভাবে আগে পিছিয়ে না ভেবে কেউ এরকম সিদ্ধান্ত নিয়ে নেয়? ঠান্ডার কথা মাথায় না রেখে পরীক্ষার টাইমটাকে এগিয়ে নিয়ে গেছিলেন। তাদের মাথায় কি ছিল না যে আমাদের রাজ্যটা কতটা বড়, এক এক জায়গার আবহাওয়া, ভূপ্রকৃতি, সমস্যা সব তো আলাদা। তাই জন্যই মুখ্যমন্ত্রী হিটারের ব্যবস্থা করেছেন।
ছাত্রছাত্রীরা না হয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে একটু গরম পাবে, একটু আঁচ পোয়াবে, কিন্তু অন্য কোথাও না এই রকম সব সিদ্ধান্ত নেওয়ার জন্য মানে মুখ্যমন্ত্রীর মাথায় এখন ঢুকেছে তো। ফলে আপাতত যাদের দরকার প্রায়োরিটি বেসিসে ওই ছাত্রছাত্রীদের ব্যবস্থাটা করেছেন, হিটারের ব্যবস্থা করছেন, এসকর্টের ব্যবস্থা করেছেন, কিন্তু পরে না ওই হিটারের ছ্যাঁকা অন্য কাউকে খেতে হয়। মানে ভাগ্য ভালো বিষয়টা চ্যালেঞ্জের হলেও একদম সে মানে এটা এই জিনিসটা পরে যা হবে হবে। আরও একটা চ্যালেঞ্জ তো ছিল যে একদম শেষ মুহূর্তে হাইকোর্টে গিয়ে গোটা ব্যাপারটা নিয়ে একটা আবেদন জমা পড়েছে বলে হাইকোর্ট পরিষদকে সময় বদলাতে বলেনি, যাবতীয় চ্যালেঞ্জ। ফলে এখন ওই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই রয়েছে। কিন্তু হাইকোর্ট যদি নির্দেশ দিত যে কোথাও গিয়ে এখন পরীক্ষা শেষ মুহূর্তে পরীক্ষার টাইম বদলের কথা আবার ভাবতে হবে, আবার তো পর্ষদকে উঠে পড়ে লাগতে হতো, তাদের ওপর চ্যালেঞ্জ হয়ে যেত করে ব্যাপারটা। কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপদে প্রোটেকশন সহ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব পর্ষদের। এবার সেটার জন্যই হোক বা যাই হোক, পর্ষদ সরকারের অঙ্গ এবং প্রশাসনটাও সরকারের অঙ্গ। ফলে এই দায়িত্বগুলো সরকার যে পালনের জন্য, প্রশাসন যে এই দায়িত্বগুলো বা এই হাইকোর্টের নির্দেশ সেটাই পালনের জন্য উদ্যোগী হয়েছে তো এটা কতবার হয়। আদালত আমাদের জীবনের সঙ্গে কিন্তু এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে না। এই দেখছিলাম এই পরীক্ষার্থীদের সুরক্ষার কথাটা ওই আদালতকেই ঠিক করে দিতে হয়েছে। অবশ্য আমরা বিন্দুমাত্র অবাক হচ্ছি না, এখন তো এটাই ঘটনা। কিন্তু কয়েকটা জায়গায় বিস্মিত হয়েছি জানেন তো, বিশেষ করে ওই সম্প্রতি সিআইডির ভূমিকায়। সাধারণত আমরা কি দেখেছি, রাজ্য পুলিশ, সিআইডি এদের যখন তখন ওই বিরোধীরা দলদাস বলে দেখে দেবেন এবং তাদের কোনো না কোনো সময় কোথাও গিয়ে সেই রকম বিষয়গুলোই মনে হবে আর কি, যে বিরোধীরা বোধহয় ঠিক বলছেন, ভুল বলছেন না কিছু। কার্যকারণ সম্পর্ক খতিয়ে দেখলে অনেক সময় এইটাই মনে হবে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করতেই জানি না এই শাসক তৃণমূলের বেশ কিছু ছাত্রনেতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা মানুষ, তাদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির নতুন অভিযোগ ওই সিআইডি হাইকোর্টে বিশেষভাবে মেনশন করেছে। এটা না একটা অদ্ভুত, মানে এটা মনে হচ্ছিল যে একটা ব্যতিক্রমী বিষয় চারপাশে ঘটে, এমন কেন রোজ ঘটে না, আমি শুধু সেইটাই ভাবছিলাম। দেখুন এই ভাবুন, সিআইডি শাসক দলের নেতা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মেনশন করছে, যার জেরে তৃণমূলের ঘরে নতুন করে নাকি নারদ মানে কোন্দলের গল্প শুরু হয়ে গেছে। কিন্তু ভাবুন এটার কি কোনো আফটার এফেক্ট নেই, এটার কি কোনো বিশেষ তাৎপর্য নেই? তাৎপর্য থাক চাই না থাক, কে ভাবছে মশাই? আমরা শুধু ভাবছি যে যদি এইগুলোর মাধ্যমে কোথাও দু চারটে গোলযোগ, যেটার মাধ্যমে আমরা ফের ওই ফাঁকে পড়ে তলায় ঢুকে না যাই, সেই জায়গাগুলো সিল হয়ে যায়, তাহলে তো আমাদেরই মঙ্গল। কিন্তু এবারে কারুর আবার মনে হবে যে ওই সিলের কথা বললাম না, যে ওই যার শিল যার নোড়া, সিআইডি কি তারই দাঁতের গোড়া ভাঙছে? এটাও কি সম্ভব? দেখুন, অসম্ভবকে সিআইডি কিভাবে সম্ভব করলো আর কেনই বা করলো, আর এই যে ব্যতিক্রমী দিনগুলো কেনই বা মাঝে মধ্যে আসে, রোজ আসে না, সেটা বুঝতে গেলে কিছু কথা আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। মুখ্যমন্ত্রী পাহাড়ের ওই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হিটারের ব্যবস্থা করতে বলেছেন, কিন্তু তার আগে পাহাড়কে কিন্তু এই ঠান্ডাতেও গরম করে দিয়েছেন এক সরকারি আধিকারিক। নিজের সত্যিকারের নাম ধাম তিনি অবশ্য গোপন রেখেছেন, কিন্তু ছদ্মনামে তিনি একটা চিঠি লিখেছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে উদ্দেশ্য করে, এবং সেই চিঠি একসঙ্গে তিনি পাঠিয়ে দিয়েছেন সিআইডি, সিবিআই, ইডি, জিপি, এরকম আদালতের বিভিন্ন জায়গা, বিভিন্ন অফিস, সব জায়গায়। মানে কেন্দ্র রাজ্য কোনো এজেন্সি, কোনো অফিসকেই মোটামুটি ভদ্রলোক বাদ দেননি। তাগিদটা বুঝতে পারছেন তো? তাগিদ হচ্ছে যে কোনোভাবেই হোক ব্যাপারটা যেন ধামাচাপা পড়ে না যায়, কোনো না কোনো রাস্তায় যেন গোটা ব্যাপারটা গিয়ে ওই পৌঁছয় বিচার ব্যবস্থার কাছে। নেতাদের মতো কোনো বাজ বিচার করেননি কেন্দ্র রাজ্য, ওরকম কিছু না। সবাইকেই এক নজরে দেখেছেন, সবাইকেই ভরসা করেছেন, অথবা কাউকেই ভরসা করেননি,
সবাইকেই সন্দেহের চোখে দেখেছেন, তাই জন্য সবাইকে একসঙ্গে কেউ না কেউ তার কথাটা বুঝবেন, দুর্নীতির বিরুদ্ধে সজাগ হবেন এবং তার কাজটা হবে এইটা ভেবে সবাইকেই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ওই সরকারি আধিকারিক অভিযোগ করেছেন যে জিটিএতেও নাকি শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। অন্তত 313 জন শিক্ষককে নাকি বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। কারা দিয়েছেন চাকরি? এখানেই আসল চমক। ওই চিঠিতে দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এটারও মাস্টার মাইন্ড এবং এই দুর্নীতিতে তাকে যোগ্য সঙ্গত করেছেন বলে তৃণমূল ছাত্র পরিষদের 2 নেতার নাম করেছেন এবং রেশন দুর্নীতিতে অভিযুক্ত ওই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার নাম করেছেন। এবার ভেবে দেখুন 313 সংখ্যাটা দেখে আপনাদের মনে হতে পারে যে এটা তো কী এমন, চারপাশে এত হাজারের কথা শুনছি, সেখানে 313। আসলে কিন্তু ওই জিটিএতে যে পরিবার নিয়োগ হয় তার রেফারেন্সে যদি দেখেন 313 একটা বিরাট বড় সংখ্যা, মানে ধরে নিতে হবে প্রায় ওই 100%-এর কাছাকাছিই না চলে যায়। এই গোটা ব্যাপারটার সঙ্গে ওই শুধু যে ওই কজনের নাম করেছেন তা না, তার সাথে দার্জিলিংয়ের এক রাজনৈতিক নেতারও নাম করেছেন, যিনি এই কয়েকদিন আগেও তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এখন কংগ্রেসের কাছাকাছি আছেন। পার্থ চট্টোপাধ্যায় নিজে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা, পাহাড়ের ওই নেতা এবং টিএমসিপির এই 2 নেতার বাইরেও নাকি আর কেউ এই দুর্নীতিতে থাকতে পারেন। এবং গোটা বিষয়টার পরিপ্রেক্ষিতে বিচারপতি সত্যি সিআইডিকে তদন্ত করতে বসেছে। মানে আমার যেটা মনে হচ্ছে জানেন তো, সিআইডি যে এই নিঃশঙ্কভাবে এই চিঠি বা এই অভিযোগটার কথা কোর্টে মেনশন করেছেন, তার থেকেই হয়তো তাদের ওপর খানিকটা ভরসা জন্মেছে এবং সেই জন্যই বিচারপতি তাদের এই গোটা ব্যাপারটাকে খতিয়ে দেখতে বলেছেন। দেখুন, অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো মানতে হবে যে এসএসসির ওই নিয়োগ দুর্নীতির মতো এখানেও আরেকটা অত বড়ই দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিরও মাস্টার মাইন্ড সেটা পার্থ চট্টোপাধ্যায় হলেও দুর্নীতির দশাবতার রয়েছে, এখানেও রয়েছে। মানে এরও আরও অনেক মাথা থাকতে পারে এবং সেই মাথার পেছনেও আরও কোনো আসল মাথা থাকতে পারে। কোন মাথা সেটা যে বেরোবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি? চিঠিতে কিছু সারবত্তা তো রয়েছে, নইলে কি আর বিচারপতি বসু সিআইডিকে হলফনামা জমা করতে বলতেন? চিঠির মধ্যে 2টো গুরুত্বপূর্ণ মামলার কথা উল্লেখ করা হয়েছে। একটা মুর্শিদাবাদের গোথা স্কুলের দুর্নীতি, এর তদন্ত সিআইডিই করছে, দুর্নীতির পক্ষে বেশ কিছু প্রমাণও মিলেছে। স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা সিরাজউদ্দিনের বেআইনি কাজের অভিযোগও চিঠিতে করা হয়েছে। তিনি এসএসসির ওয়েস্টার্ন আর নর্দার্ন জোনের চেয়ারম্যান ছিলেন। তার মানে স্ত্রীকে চাকরি দেওয়া নিয়ে যে তার দুর্নীতি, তার কুকীর্তি, এগুলো তো আমরা মানে TV9 বাংলা লাগাতার আপনাদের সামনে তুলে ধরেছি এবং তারপরেই সিরাজউদ্দিনকে সরিয়ে দেয় এসএসসি। এবার এখন দেখা যাচ্ছে যে ওই পাহাড়ে নিয়োগ দুর্নীতির চিঠিতেও সিরাজের নাম। একটা কথা বলুন তো, মনে হয় না এই সব কিছু দেখলে যে সব দুর্নীতি এটা কি একটাই সুতো দিয়ে গাঁথা? সব কটার মধ্যেই কি কোনো না কোনো যোগসূত্র রয়েছে, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা না। এই আমরা বলার সময় বারবার বলছিলাম যে ট্র্যাপিজের মতো একটা দুর্নীতির থেকে আর একটা দুর্নীতিতে গেছে পুরো ব্যাপারটা। এই শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকে পুরো নিয়োগ দুর্নীতি, সেখান থেকে রেশন দুর্নীতি, এরকম সব গেছে। এখন মনে হচ্ছে আস্তে আস্তে সমস্ত ক্ষেত্রে ছোট বড় যেখান থেকে যা বেরোচ্ছে সব কিছুর মধ্যে কোথাও যেন মনে হচ্ছে সুচারুভাবে কেউ একটা সেলাই করে করে বুনে রেখে দিয়েছেন। একটার থেকে আরেকটা এর মধ্যে একটা কানেকশানস আছে। আর তা যদি হয় তাহলে তো সেই প্রশ্নটা আবার ফিরে আসবে, আর সেই প্রশ্নটা কোথাও গিয়ে মনের মধ্যে খোঁচা মারতেই থাকবে। ধেড়ে দূর সেটা কোথায়, সে কে, আছে না নেই? যদি না থাকে তাহলে পায়ের তলায় এরকম সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে একটা জায়গার থেকে আরেকটা গর্ত, এরকম বিভিন্ন গর্তগুলো তৈরিটাকে করছে। পাহাড়েও নিয়োগ দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। এক সরকারি অফিসারের চিঠি পেয়ে সিআইডিকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে এই সরকারি অফিসার নিজের নামে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি লেখেননি, লিখেছেন ছদ্মনামে। যা লিখেছেন তার প্রতিটি লাইনে বিস্ফোরক মজুদ।
হাই স্কুলের 313 জন শিক্ষকের চাকরিতে দুর্নীতির অভিযোগ করেছেন। এই দুর্নীতিও পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বলে অভিযোগ। তৃণমূলের ছাত্রনেতা শ্রীরাঙ্কুর ভট্টাচার্য ও প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে চিঠিতে অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগের নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গের সাট্টা, লটারি, জুয়ায় সেই দুর্নীতির টাকা লাগানো হয় বলে অভিযোগ। সরকারের একাংশ যে ভুল করেছে একথা জেলা সফরে একবার নয় অন্তত দুবার বলেছেন মুখ্যমন্ত্রী। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইনের পথে চলবে। একাধজনের ছোট্ট একটু ভুলের জন্য অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয়। তার বিরুদ্ধে আইনের পথে চলবে। তার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ। সবচেয়ে বড় কথা, এই প্রথম নিয়োগে তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ল, যদিও দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। এমন কোনো ঘটনার সঙ্গে দূর দূরান্তে আমার বা আমি বিশ্বাস করি বাকি যাদের নাম জড়িয়েছে তাদেরও কোনো যোগাযোগ নেই। যদি কোনো রকম কোনো বিন্দুমাত্র যোগাযোগ কারোর সঙ্গে থেকে থাকে বা আমার সঙ্গে কারোর থেকে থাকে, আইন বা প্রশাসন যা স্টেপ নেবে তা আমরা মানতে বাধ্য এবং মাথা পেতে নেব যে কোনো শাস্তি। দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে সময়কালের কথা বলা হচ্ছে 18, 19, 20, সেই সময় রাজনীতির এতটা ফোরফ্রন্টে আমি নিজেই ছিলাম না, আর এতটা আমি আজও নিজেকে ক্ষমতাসীন মনে করি না। আরও একজনের নাম রয়েছে চিঠিতে, তিনি বুবাই বোস। কে বুবাই? হাবড়া পুরসভার কাউন্সিলর জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার বলে তার নামের উল্লেখ রয়েছে চিঠিতে। বুবাই তৃণাঙ্কুর মিলে দুর্নীতির টাকা পাচার করতেন বলে অভিযোগ। এই চিঠি ইডি সিবিআইকেও পাঠিয়েছেন ছদ্মনামে লেখা সরকারি অফিসার। টাকার হাত বদলের ইতিহাস খুঁজতে ইডি কি নিজেই তদন্তে নেমে পড়বে? সিআইডি হলফনামা দেওয়ার পর হাইকোর্টই বা কি নির্দেশ দেয়? এবার দার্জিলিংয়ে দুর্নীতির খোঁজ। জিটিএর স্কুলে চাকরি দুর্নীতির ওই প্যান্ডোরার বাক্সটা যিনি খুলেছেন, সেই সরকারি আধিকারিক দুটো ফোন নাম্বার শেয়ার করেছেন। সেই দুটো নাম্বারে এমন কিছু তথ্য শেয়ার হয়েছে যেগুলোর থেকে এতজনের নাম উঠে এসছে। এরকম একটা চিঠিকে তো চিঠি না বলে পত্র বোমা বলাটা ভালো। যে বোমাটা টাইমে ফাটলে রাজ্যের নিয়োগ দুর্নীতির নতুন পর্দা ফাঁই হয়ে যেতে পারে আর কি। কারণ এই সম্ভাবনাটা ক্রমশ কিন্তু জোরালো হচ্ছে। বিচারপতি বসু সিআইডিকে বলে দিয়েছেন এই বিষয়ে তদন্ত করতে হবে, আর তদন্ত করে হলফনামা জমা দিতে হবে আদালতে। আচ্ছা, সরকারি আধিকারিক চিঠিটা লিখেছেন বলে ভাবছি যে দুর্নীতির নামগন্ধ এভাবে সবার নাকে ডগা এনে দেওয়ার কারণ কি? সরকারি আধিকারিক যখন, তখন তো তারও ডিএ বকেয়া রয়েছে। সেই জ্বালাতেই কি এই টাইমার ফিট করে একসঙ্গে এরকম কোর্ট তদন্তকারী সংস্থার কাছে এই পত্র বোমাটা ফাটিয়েছেন? যখন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তখন তিনি দুর্নীতি করেছেন, তখন 7 খুন মাপ। আর এখন যেহেতু তিনি তৃণমূল থেকে সরে এসছেন, এখন অতএব রাজ্যের পুলিশের মনে পড়েছে তিনি অপরাধী। এইটাই চলেছে, বিমল গুরুং থেকে শুরু করে সবার ক্ষেত্রে তাই হয়েছে। সিআইডি এবং পুলিশ এটা মমতা ব্যানার্জির শাখা সংগঠনে পরিণত হয়েছে। আচ্ছা, আমি জানি না, এইটা আমাকে রায়ের কপি দেখে আমি নিশ্চয়ই মন্তব্য করতে পারবো যে এতদিনে তৃণাঙ্কুর প্রকৃত তৃণমূল নেতা হতে পারল। হঠাৎ কেন রাজ্য পুলিশ মানে সিআইডি তৃণাঙ্কুর, পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং এদেরকে জুড়ে আবার বলে দিল কোন গাড়ি করে, কোন গাড়ি চেপে তৃণাঙ্কুর টাকা নিয়ে পৌঁছে দিত পার্থদার কাছে? দেখুন, আপাতত সিআইডি তদন্ত করছে, কিন্তু সিবিআইডির কেউ একজন যদি এই তদন্তে জুড়ে যায় তাহলে কি ওই রাজ্যের ওই যে সরকারি কর্মী যিনি এই চিঠিটা পাঠিয়েছেন, রাজ্য সরকার কি তাকে ওই ঘরের শত্রু বিভীষণের নজরে দেখবে? কি আর কি হবে। কিন্তু উলট পুরন হচ্ছে, জানেন তো। আজকের দিনটা সত্যি চমক দেওয়ার মতো। আমি নিশ্চিত আপনারাও দেখছেন আর চমকে যাচ্ছেন, ওই আর মনে মনে খালি গুনগুন করছেন এমন যদি হতো। একটা বিষয় কিন্তু সত্যিই অবাক করার মতো, মানুষজনের সাহস কিন্তু বাড়ছে। মানে কী পরিমাণ ভেবে মানে এই গোটা ব্যাপারগুলোতে বেড়ে গেছে। এবার কেন বেড়েছে সেটা নিয়ে একটা চিন্তার জায়গা থাকতে পারে আর কি, যে তাহলে কি সবার একসঙ্গে ধৈর্যের বাঁধ ভেঙে গেল? সবাই কি দেওয়ালে পিঠ থেকে গেছে বলে ভাবছে ল্যাংটার নেই বাটপাড়ের ভয়, এবার যা পারি আমরা করে নিই, নয়তো গেল, এইবার অন্তত প্রতিবাদ করি। ওই বলে না, কথার সময় বলে লাস্ট বার, এবার মানে হয় এসপার নয় ওসপার, এরকম একটা জায়গা সিচুয়েশান। মারতে হলে মেরে মরবো, যা যা শুনি আর কি, যেগুলো সচরাচর মুখের কথাই থেকে যায়, মনের ভাবনা থেকে যায়, যেগুলো সচরাচর আমরা কাজে করে উঠতে পারি না, কিন্তু কখনো কখনো সেগুলো করেও ফেলি। তাই দেখছি আর অবাক হচ্ছি।
দেখুন, প্রকাশ্যে না হলেও লোকজন কিন্তু বিভিন্নভাবে মুখ খুলতে শুরু করেছে। ওই দেখলেন, একজন মুখ সামনে আনলেন না, কিন্তু চিঠিটা তার মুখ হয়ে এমন একটা জায়গায় গিয়ে খুলল, আর এত বড় আর একটা দুর্নীতির রাস্তা হয়তো খুলে দিল। সেই সুরঙ্গ পথে আবার গিয়ে কোন দুর্নীতিতে ওঠা যাবে কেউ জানে না। আর এই জন্যই কিন্তু মানে এই রকম টেন্ডেন্সির জন্যই কিন্তু এই একটার পর একটা দুর্নীতির গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন উঠতেই পারে যে এত লুকোছাপার ব্যাপার কেন? কেন প্রতিবাদে সবাই মিলে ফেটে পড়ছেন না যে এত কিছু হয়েছে, আমরা শুরুর থেকে দেখছি এরকম নিয়োগ দুর্নীতি, এরকম পুরো নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এবং প্রত্যেকটা দুর্নীতি আরেকটাকে ছাপিয়ে যাচ্ছে। তার যে অ্যামাউন্ট, যে পরিমাণ টাকা দুর্নীতিতে লেনদেন হয়েছে, সেটা দিয়ে গোটা এরপর তো মনে হবে যে আমাদের রাজ্য অকারণ কান্নাকাটি করে। এই যে পরিমাণ টাকা এই সমস্ত জায়গায় লেনদেন হচ্ছে, সেই টাকাগুলো থাকলে গোটা বছরের বাজেট হয়ে যেত। এই লোকজনকে ডিএর দাবিতে আন্দোলন করতে হতো না, এত নিয়োগ পড়ে থাকতো না, এত উন্নয়নমূলক কাজ পড়ে থাকতো না, সব হয়ে যেত। এই পরিমাণ গোটা ব্যাপারটা এখন অবধি অন্তত বলতে পারেন যে এখন অবধি সেগুলোর কোনোটার ফয়সলা হয়নি। ঠিকই তো এসছে, তো নাম তো এসছে, এই অঙ্কটা তো জানা গেছে যে এরকম অভিযোগ অন্তত জমা পড়েছে অভিযোগ হিসেবে। সেগুলো তো হাওয়ায় হাওয়ায় যা রটে তার তো কিছু বটে, আর কিছুটা হলেও যা আপনার আমার তো অনেক। এবার সিবিআইডি ইতিমধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতির তদন্ত করছে, ধরপাকড় চলছে। এর মধ্যেই আবার আরও একটা তারা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মানে এই জন্যেই এখন অবধি যারা একটু খানিকটা আবার সেই ইডি, আবার সিবিআই, ও তো যাবে, আবার কিছু টাকা পয়সা হয়তো দেখাবে, হয়তো কাউকে ধরবে, তারপর যে কে সেই, মানে এরকম একটা টেন্ডেন্সি আসছিল, কীরকম একটা ঝিমুনি আর কি। ঝাড়খণ্ডে এক ঝাঁকানিতে সবাইকে কিন্তু খাড়া করে দিয়েছে ইডি। তারা একদম নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে ফেলেছে। জমি সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় তারা তো গতকাল ওখানকার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে বসে আছে, হেমন্ত সোরেন, যিনি এই রকমভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেফতার হওয়া দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এর আগে একবারই মাত্র এরকম ঘটনা ঘটেছে 96 সালে, সেবার গ্রেপ্তার হয়েছিলেন জয়ললিতা। একইভাবে তিনি তখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া আরও অনেক মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন, কিন্তু তারা হয়তো তার আগে দায়িত্ব ছেড়েছেন। লালু প্রসাদ যাদব, চন্দ্রবাবু নাইডু, ওম প্রকাশ চৌতালা, মধু কোড়া, এরা গ্রেফতার হয়েছেন ইস্তফা দেওয়ার পর। সেদিক থেকে দেখলে হেমন্ত সোরেন, ওই বললাম দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি এইরকমভাবে গ্রেফতার হলেন ক্ষমতায় থাকার সময়। ভাবুন, এত বড় একজন নেতা গ্রেফতার হলেন, তার পরের জিনিসটাও অদ্ভুত লাগলো, জানেন তো। বললাম না, সব ব্যতিক্রমই ঘটছে। সোরেনের পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে, এই পর্যন্ত ঠিক আছে। তাদের নেতা, তাদের মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়ে গেলেন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে টানাটানি পড়ে গেল, এত দূর হলো, এবং তারা মনে করলেন যে তারা চক্রান্তের শিকার। কিন্তু রাঁচিতে এখন পর্যন্ত একটাও বিক্ষোভ হয়েছে বলে শুনিনি, কোথাও গণ্ডগোল, কোথাও ভাঙচুর, কিচ্ছু না। এবং ইডি তাদের কোনো রকম কেউ বাধা দিয়েছেন বলেও শুনিনি। অথচ এ রাজ্যে দেখুন, শেখ শাহজাহানের মতো একজন জেলা স্তরের নেতার বাড়িতে তদন্ত করতে গিয়ে ইডিকে একদম মার খেয়ে পাট হতে হয়েছে। তদন্তকারীদের রক্ত ঝরেছে, কেন্দ্রীয় বাহিনীর রক্ত ঝরেছে। মানে পাশের রাজ্যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার পরেও এই ইডি কিন্তু প্রোটেকশান পেয়েছে, আর এ রাজ্যে ইডি সিআরপিএফেরও কোনো প্রোটেকশান নেই, এবং সেটা ওই জেলা স্তরের নেতাকে ধরতে গেলেও নেই। এটা তো সন্দেশখালীর বাঘের বাহিনী দেখিয়ে দিয়েছে। প্রোটেকশান বিষয়টি কি তাহলে আম জনতার বাইরেও কারো কাছে খুব একটা টেকসই নয়, আবার কারো কাছে খুব টেকসই। ওই জন্যই বাঘকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার শান্তিপুরে সভা করেছেন, আর সেই শান্তিপুরের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন তাকে জেলে পুরলে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। এই কথাটা তিনি কেন বললেন বলুন তো? মানে এই বলার পরেই না অনেকগুলো বিষয় মাথার মধ্যে চলে এলো, বলবো সেগুলো, কিন্তু তার আগে একবার বাইটটা শোনাই আপনাদের। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে,
তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। দেখুন, এখন পর্যন্ত তৃণমূলের সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় ভরসা কি আপনারা সবাই জানেন। সহজ প্রশ্ন আর কি, মমতা বন্দ্যোপাধ্যায়, তার ইমেজ। গোটা সব কিছু চলে গেলেও যদি এই একটা জিনিস থেকে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যান, তার ইমেজটা থেকে যায়, তাহলে সমস্ত প্রতিকূলতাকে তারা কাউন্টার করে নিতে পারবে। ওই একটা চারার থেকে আবার মহিরুহ তৈরি হবে, এটা তারা সব সময় বিশ্বাস করেন। এটাই কিন্তু ওই তৃণমূলের সাধারণ যে সমর্থক থেকে শুরু করে যারা কর্মকর্তা, নেতা যা যা আছেন আর কি, সবাইকে চালিয়ে নিয়ে বেড়ায়, চালিকা শক্তি। কিন্তু সেই জায়গাটা এবার বিজেপি তারা কিন্তু খেয়াল করেছিল। তারা এর আগের নির্বাচন অবধি তারা টার্গেট করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ইমেজকেই টার্গেট করেছে বিভিন্নভাবে। সেটাকে কোনো রকমভাবে তাদের ওই সাদা ইমেজে কালি যাতে লাগে, সেইটাই বিরোধীদের টার্গেট। কিন্তু সে তারপরেও কিন্তু চট করে এই গোটা বিষয়গুলোর মধ্যে তাকে নিয়ে আসা যায়নি। এবং সবথেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ঘটনায়, সেই নিয়োগ কেলেঙ্কারি হোক বা সরকারি কোনো ব্যর্থতা, প্রত্যেকটা জায়গায় নিজেকে সযত্নে সরিয়ে নিয়েছেন, নিজের ইমেজটাকে এই গোটা বিষয়গুলোর থেকে আলাদা করে নিয়েছেন। সেখানটায় ইমেজে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না, ভাবমূর্তিতে হাত দেওয়া যাবে না, ওটাকে ইনট্যাক্ট রাখতে হবে। কারণ তিনিও তো জানেন এটাকেই বাঁচিয়ে রাখতে হবে একদম আদর করে, পুরো ঢেকে ঢুকে। কিন্তু সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি ওপেন করে দিলেন? মানে যে কথাগুলো তার সম্পর্কে কেউ বলতে পারেনি এত কিছুর পরেও, তিনি নিজে সরাসরি ওই জেলে ঢুকানোর কথা বলে বিরোধীদের কি কথা বলার সুযোগ করে দিলেন, সেটাই তো দেখছি। এই একটা রক্ষা কবচ ছিল, সেই রক্ষা কবচটা কোথাও গিয়ে খুলে দেওয়া মানে বিরোধীরা তো সেই জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করবে, করেছেন না তাই, সেটাই তো করেছেন। সুকান্ত মজুমদার তিনি এত বড় একটা জায়গা ফাঁক, সেটাকে ছেড়ে দেবেন? সরাসরি বলেছেন যে কোথাও গিয়ে যখন এরকম ঘটনা ঘটছে, তিনি যা বলছেন তার উচিত ওই তার উত্তরসূরির ব্যবস্থা করে দেওয়া আর কি। এবার ওখানে চম্পাই ছিল, তো এখানেও সেরকম একটা চম্পাই কাউকে খুঁজে বার করার কথা বলেছেন আর কি। মানে সরাসরি তিনি এখন যে ইঙ্গিতটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতে চাইলেন, সেই জায়গাটা ধরেই বিরোধীরাও কিন্তু তার কাছাকাছি ওই গোটা বিষয়টাকে নিয়ে যেতে পারলো। এতদিন পর্যন্ত কেউ কিন্তু এই কথাগুলো বলতে পারেনি, আজকে পরিষ্কার হয়ে গেল। এবং সেই জায়গা দিয়েই বিজেপির রাজ্য সভাপতির থেকে শুরু করে আমি নিশ্চিত যে বাকিরাও এবার ওই একই ফ্লাড গেট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওপেন করে দিলেন, নিজে একটা ফুলটস দিয়ে দিলেন, সেটাতে যখন সবাই ব্যাট চালাতে নেমে পড়বে, এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। ক্যাগের রিপোর্ট উল্লেখ করেছি, 2G ঘোটালার সময় এই ধরনের ক্যাগের রিপোর্টের বিষয়টি প্রথমে এসেছিল, সেই জন্য রাজাকে জেলে যেতে হয়েছিল। এ রাজাকে রানী তৈরি হয়ে থাকতে বলুন, হীরক রানীকেও জেলে যেতে হতে পারে। হেমন্ত সোরেনের অ্যারেস্টও চোখ খুলে দিয়েছে কিছু লোকের। আশা করি যে মুখ্যমন্ত্রী হলেও যে সে গ্রেপ্তার হতে পারে, সেই জন্য আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে। সুকান্ত মজুমদারও এর আগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা করেছে। তারা যত এগুলো করবে, বাংলায় মমতা ব্যানার্জির প্রতি মানুষের আশীর্বাদ, সমর্থন তত বেশি বাড়বে। দেখুন, এই যে ঘটনাটা ঘটবে, বিরোধীরা যে তার কথা রেস ধরে তাকেই আক্রমণ করার সুযোগটা পেয়ে যাবে, যে বিষয়টা তারা সরাসরি ঢুকতে পারতো না, তিনিই যে সেই রাস্তাটা খুলে দিলেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? তার জানার পরেও তিনি কেন এরকম একটা সুযোগ বিরোধীদের হাতে তুলে দিলেন? দেখে তো মনে হবে পড়ে পাওয়া 14 আনা। নাকি আসলে দুটো জিনিস হতে পারে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বিরোধীদের এই ক্রমাগত কুৎসা শুনতে শুনতে ভেতরে ভেতরে একটা হয়তো অসহিষ্ণুতা তৈরি হয়েছিল এবং তাদেরই এজেন্ডায় পা দিয়ে ফেললেন। হতে পারে, মানুষ মাত্রই সব কিছু সম্ভব। আরও একটা জিনিস হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ওই রকম দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো ভুল করে, হয়তো অসহিষ্ণু হয়ে গিয়ে গোটা বিষয়টা করে ফেলেছেন, বলে ফেলেছেন আর কি, কথার পিঠে কথা, কথার ফ্লোতে বেরিয়ে গেছে, যেটাকে ওই লুজ টক আর কি, এটা কেউ ভাবতে পারেন। কিন্তু আসলে ওইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা ফাঁদ। তিনি গোটা জায়গাটায় বিরোধীদের আসলে টেনে নিয়ে এলেন। অতীতেও যতবার বিরোধীরা যত বেশি করে তাকে আক্রমণ করার চেষ্টা করেছে,
সবটাই কিন্তু বুমেরাং হয়েছে। খেয়াল করে দেখুন, গত লোকসভা নির্বাচন, দিদি দিদি হুঙ্কার, সেই 21, সবগুলো খেয়াল করে দেখুন, আলটিমেটলি বাংলা নিজের মেয়েকে এই চায় স্লোগানটা, সেটা কিন্তু লোকের মনে কোথাও জায়গা করে নিয়েছে এবং কোথাও গিয়ে এই প্রচারটা তিনি করতে পেরেছিলেন, লোকের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিতে পেরেছিলেন যে আসলে তার মধ্যে বাংলার মেয়ে রয়েছে আর সেই বাংলার মেয়েকেই টার্গেট করছেন সবাই। একটা অসহায়তার মোড়ক, কিন্তু তার মধ্যে দিয়ে নিজের ইমেজটাকে রাখা, যেন সেই ইমেজ রক্ষার দায়িত্ব বাংলার সমস্ত মা বোনেদের, বাংলার সমস্ত মানুষের। এই প্রচারে কিন্তু এখন অবধি সফল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই প্রচারটা এবং এই যে একটা স্টান্স, এটা কিন্তু এখন অবধি তার জন্য ফুল প্রুফ, একবারও তার সাথে বিট্রে করেনি। তাই তিনি কি আসলে কৌশলে সেই একই জায়গায় নিয়ে এনে ফেললেন বিরোধী নেতাদের? তারা এখন সবাই যত বেশি করে প্রবল উৎসাহে, দেখলেন তো বিরোধী নেতাদের উৎসাহের কোনো খামতিই নেই, তারা যত তাকে আক্রমণ করতে যাবেন, তাকে ব্যক্তিগত আক্রমণ করতে যাবেন, ততই বেশি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গাটা শক্তপোক্ত হবে। মানুষের মনে ওই একটা মরিয়া ভাব তৈরি হয়ে যাবে তার জন্যে যে কোথাও গিয়ে বাংলার মেয়ে আক্রান্ত হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে বিরোধীরা পা দিচ্ছেন নাকি বিরোধীদের এজেন্ডায় মমতা বন্দ্যোপাধ্যায় পা দিয়ে ফেললেন, সেটা সবটাই এই ভোটের পর বোঝা যাবে। কিন্তু আপাতত এই দুটো রাস্তাই কিন্তু, দুটো বিষয়ই কিন্তু একই সঙ্গে প্রাসঙ্গিক, একই সঙ্গে যুক্তিগ্রাহ্য এবং দুটোই এই মুহূর্তে সত্যি হতে পারে। খুব ইন্টারেস্টিং সিচুয়েশান। এমনিতে অবশ্য যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুকান্ত মজুমদাররা উৎসাহিত হয়েছেন, সেরকম তারা বিভিন্ন জায়গার থেকে উৎসাহ পাচ্ছেন। অন্যান্য আরও অনেক জায়গা আছে, মানে শুধু যে আক্রমণের উৎসাহ এরকম তো না, পেছনে তার সঙ্গে তিনি একা না, তার পেছনে আরও লোকজন আছেন, এটা ভাবা বা জানাটা এটাও তো একটা উৎসাহের বিষয়। এই যেরকম সন্দেশখালীর এক টোটো চালক সুকান্ত মজুমদার কিছুদিন আগে যখন মেজার থানাটা ঘেরাও করতে গেছিলেন, বিজেপির সেই থানা ঘেরাও কর্মসূচিতে তিনি ছিলেন, ওই টোটো চালক গোপাল গোস্বামী, শোনা যাচ্ছে সেই অপরাধে নাকি তার টোটো চালানো বন্ধ হয়ে গেছে। এবার ভেবে দেখুন, যদি সাধারণ একজন মানুষ এইভাবে নিজের মতবাদ প্রকাশ করেছেন, নিজের পছন্দের রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে তিনি কোথাও গিয়ে যোগদান করেছেন, সেটা তার অপরাধ। এই যে এটা তো একটা কারোর ব্যক্তিগত অধিকার, সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করছে, সেই অধিকার খর্ব হচ্ছে, এই বিষয়টা যত বেশি ছড়াবে না, কারুর কিন্তু এই নিজেদের ব্যক্তিগত অধিকারটা সেটাকে সামলে রাখা, সেটাকে বাঁচানোর একটা রোগ তৈরি হয়ে যেতে পারে। সেটাই কিন্তু এই নেতাদের ভরসা। সুকান্ত মজুমদারের যে থানা ডেপুটেশনে আমি গেছিলাম, আমি যাওয়ার পরে আমাকে ওরা তৃণমূলের লোক আমাকে থ্রেট দেয় এবং গাড়িটা আমার বন্ধ করে দেয় এবং এই 2 দিন গাড়ি বন্ধ করে আমার এখন সংসার চালানোর মতো কোনো রাস্তা নেই। সুকান্ত মজুমদার এসেছিল, ওই মিটিংয়ে যাওয়ার পরের থেকে আমাদের বাড়িতে, সেই দিন থেকে বাড়িতে কালকে ডেকেছে পার্টি অফিসে। টিএমসি লিডাররা ওদেরকে বলেছে যে এই টোটো আটকে দিতে হবে, ও টোটো চালাতে পারবে না, যেহেতু টিএমসির কথা শুনছে না, বিজেপিতে আছে। আমি আজকে নেজাটে আমার সন্দেশখালীর যে 92 লিডারশিপ আছে, বিষয়টা ঘটনাটা জানতে চাইছি। তবে ঘটনাটা যেভাবে রং দেওয়া হচ্ছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এই হচ্ছে নেতাদের ধর্ম, জানেন তো। তিনি বললেন সমস্ত ঘটনাটা জানতে চেয়েছেন, মানে এখনও জানেননি, অথচ বলে দিলেন গোটা ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে। আর জেনে বলুন, খুব সুন্দর সুচিন্তিত বক্তব্য ছিল, জানতে চেয়েছেন, সবাই ভাববেন ঠিক তো, তাহলে নিশ্চয়ই জেনে বুঝে কোনো একটা ব্যবস্থা নেবেন। তা না, আগের থেকেই তিনি বললেন তদন্ত করতে, তদন্তর ফল কী হবে তদন্তের আগেই বলে দিলেন। কি আশ্চর্য! এইগুলো না, এই জায়গাগুলোতেই নেতারা ফাঁকে পড়েন এবং এই তখন মনে হয় ওই কেন এত উচ্ছ্বসিত হয়েছিলাম জানেন তো, ওই কেউ ঠেকে শিখেছেন দেখে, কিছু দেখে শিখেছেন দেখে। তার কারণ অধিকাংশ সময় নেতারা ঠেকেও শেখেন না, দেখেও শেখেন না। তারা মনে করেন তারা যেটা বুঝেছেন, যেটা ঠিক করেছেন, সেটাই লাস্ট কথা। এই যে তৃণমূল শাসনের এই বর্তমান শাসক দল কথায় কথায় যে কোনো ব্যাপারে তারা ওই 34 বছরের বাম শাসনের কথা বলে।
সেখানকার অপশাসনের দিকগুলো উল্লেখ করে এবং সেই উল্লেখের মধ্যে একটা বড় জিনিস কিন্তু ছিল একদম ওই গ্রাসরুট স্তরে, একদম ম্যাক্রো লেভেলে, ছোট ছোট গ্রামের একদম প্রত্যন্ত জায়গায় বিভিন্ন কারণে নাকি মানুষকে সেই সময়ের বাম বেশ কিছু স্থানীয় স্তরের নেতা তারা এক ঘরে করে দিয়েছেন, ভিটেমাটি বন্ধ করে দিয়েছেন, জল বন্ধ করে দিয়েছেন, সোজা কথায় বিভিন্ন রকমভাবে তাদের নাগরিক পরিষেবা বা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছেন। সেই ক্ষোভটাই নাকি পুঞ্জীভূত হয়েছিল এবং সেইটাই তৃণমূল বলে থাকে যে তাদের সব থেকে বড়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেন যে এগুলো হচ্ছে তাদের সব থেকে বড় পাথেয় ছিল, এই জন্যই তো মানুষ তাদের নিয়ে এসছে। সেই ঘটনাই তারা নিজেরা রিপিট করছেন। দেখুন, টোটো চালক গোপাল গোস্বামী খেসারত দিচ্ছেন, কিন্তু তারপরেও তো এটা লোকে দেখেছে, ওই সন্দেশখালির ওখানে যেটে, কিন্তু তারপরেও তো সন্দেশখালিতে সাহসের অভাব দেখা যাচ্ছে না। প্রতিবাদে ফেটে পড়ছে মানুষ। বাঘ জঙ্গলে ঢুকে গেছে বা বন ছাড়া হয়েছে, এই ভরসাতেই তো অসংখ্য মানুষ মুখ খুলতে শুরু করেছেন। অনেক দেখুন, এটাও আবার অনেকের মনে কিন্তু থাকার কথা যে বাঘ আবার ফিরে আসতেও পারে, পরোয়া করছেন না তো। অনেক অভিযোগ সামনে আসছে প্রত্যেক দিন। আজ ফের শেখ শাহজাহান আর তার অনুগামীদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। জোর করে চাষের জমি দখল করে মুরগির পোলট্রি তৈরির কথা যারা বলছেন, তারা কোনো রকম প্রোটেকশনের পরোয়া করছেন নাকি? বা তারা এরকম জানেন তো ওই টোটো চালকের সঙ্গে যা হয়েছে সেরকম কিছু তাদের সাথে হতে পারে, পরোয়া করছেন নাকি? সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান না হয় জঙ্গল ছেড়েছেন বা জঙ্গলে ফিরে গেছেন বা একটু দূরত্বে আছেন, কিন্তু শিবু হাজরার মতো তার দীর্ঘদিনের সাঙ্গপাঙ্গরা তারা তো কোথাও যাননি, এলাকাতেই তো বহাল তবিয়তে আছেন। বাঘ না হোক, বাঘের সঙ্গী সেও কি কম শক্তিশালী? তাদেরও পরোয়া করছেন আম জনতা। প্রতিবাদের আগ্নেয়গিরি ওপেন হয়ে গেছে নাকি এটা একটা গণজাগরণের চেহারা নিচ্ছে? দেখুন, ফাঁক ওই বললাম, বারবার বলি, একটা ফাঁক যদি থাকে না, সেই ফাঁক দিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। ওই বেহুলা লক্ষিন্দারের ওই যে লোহার বাসর ঘর, একটা ছোট ফুটো ছিল, সেটা দিয়েই কিন্তু কালনাগিরি ঢুকেছিল। আমরা শান্তিভাবে সন্দেশখালীর লোক বাঁচতে চাই, আমরা জোর জুলুম চলবে না, আমরা জোর জুলুম এটা কিন্তু মিশন অরবিন্দ মিশন ময়দান। হ্যাঁ, এই ময়দানটা ছিল সবার, জনসাধারণ সবাই ব্যবসা থেকে শুরু করে সবাই মিলে খেলাধুলো করতো, কিন্তু সেখানে এখন কি করছে না, শেখ শাহজাহান ফ্রেন্ডস ক্লাব ফুটবল ময়দান করে দিয়েছে। এটা অবৈধভাবে করেছে, সেটাকে প্রতিরোধ করতে গেলে সবাই মার খাচ্ছে। বুধবারের পর বৃহস্পতিবার ফের রাস্তায় নামলেন সন্দেশখালীর মানুষ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে চাষের জমি ছিল, জবল করে এখানে পোল্ট্রি ফার্ম করেছে। কার চাষের জমি ছিল? আমাদের সাধারণ মানুষই। পাতলাপাড়া, সিংপাড়া, মিশন ময়দান, এরপর বিক্ষোভস্থল সন্দেশখালীতে 7 নম্বর কলোনিপাড়া। আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে, তা বলে তোমাদেরকে যদি এখন টাকা দেয়, তোমাদেরকে টাকা দেবো না, তোদের বাবের সম্পত্তি, এই কথা বলে। শিবু হাজরা উত্তম। মিষ্টি পুকুরে মাছ ছেড়েছি, পুকুর ভর্তি মাছ, সেই পুকুরে মাছ সব তুলে নিয়ে সব ইয়ে করলো, আমাকে আসতেই দিল না, মাছটা ধরতেই দিল না। সন্দেশখালী এমনভাবে গুন্ডারাজ চলছে আজকে দীর্ঘ 10 বছর যাবৎ। মানুষ অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ আমরা সাহস করে মুখ খুলতে পারতাম না। দেখুন, নেতারা না হয় নেতাদের মতো করে ভাবেন, আর আমরা সাধারণ মানুষ, আমাদের ভাবনা তো মোটামুটি একটা ফিক্সড রাস্তায়। আমরা কি ভাবি? প্রোটেকশান আমাদের দেবেন সরকার, প্রোটেকশান আমাদের দেবেন পুলিশ, কিন্তু তার বাইরেও কি আরও কেউ আছেন যারা প্রোটেকশান দিতে পারেন, যারা ওই অভিযুক্তদের, অপরাধীদের প্রোটেকশান দেন? তাই যদি হয়, সেই জন্যই তো বোধহয় এই বাঘ এখনও অধরা, কেউ না কেউ প্রোটেকশান দিচ্ছে। তাই জন্যই হয়তো নরেন্দ্রপুর ওইভাবে বারবার বিচারককে ডেডলাইন বদলাতে হচ্ছে প্রোটেকশান দেওয়ার জন্য।
তাদের কারোর কিছু করা যাচ্ছে না, পুলিশ কিছু করতে পারছে না, এরকমই কি সিচুয়েশান? তাই যদি হয় তাহলে মালদাকে এখন প্রোটেকশন দেবে কে? মালদার ইংরেজ বাজারে 10 বছরের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছিল, তারপর দেহ এক জায়গায় উদ্ধার হয়েছে, মাথা আর এক জায়গায় পাওয়া গেছে। নৃশংস ঘটনা। এইভাবে দেখুন গোটা বিষয়টা না অদ্ভুত। এগুলো যখন বলি, যখন শুনি, আপনি ভাবতে পারছেন একটা বাচ্চা মেয়ে, তার বাড়ি পাওয়া, একটা বাড়ির ছাদে তার বডি, আরেকটা জায়গায় একটা বাড়ির ছাদে তার মাথা পাওয়া গেছে, অন্য জায়গায় তার দেহ পড়ে রয়েছে। কেউ খুন করেছে, সেটা এরকম নৃশংসভাবে করতে পারে? এই ছাত্রীর পরিবার, তার চেনা পরিচিত স্থানীয় এদের একাংশ দাবি করেছেন যে ওই বাচ্চাটিকে নির্যাতন করে নারকীয়ভাবে খুন করা হয়েছে। এসব কি শুনছি বলুন তো? সেই ছেলেটা এর আগেও এরকম কাজ করেছে এবং ভবিষ্যতেও করতে পারে, তার জন্য তাকে ফাঁসি দেওয়া হোক সবার সামনে, কারণ তাকে বেঁচে তাকে থাকতে দেওয়ার কোনো রকম অধিকার নেই আমাদের দেশে। ও কনফেস করেছে কি হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল, আমি ওকে মানে এরকম কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম, তারপরে উইদিন 1 hour মানে ইনসিডেন্ট হি কিল্ড হার, আর তারপরে বডি মানে আইডেন্টিফাই না হয় এর জন্যে ওকে এরকম ডিসপোজ অফ করেছে কি রিকভারি না হতে পারে, আর যদি রিকভারি হয়ে যায় তো আইডেন্টিফিকেশন না হতে। কীভাবে কীরকম অপরাধ মনস্কতা, কীভাবে ভাবে অপরাধী ভাবুন তো। ছাত্রীর পরিবার এই ঘটনায় যাকে দায়ী করছেন সেই শ্রীকান্ত কেশরী ওরফে সোনু, তারা আবার অভিযোগ তুলছেন যে ও তৃণমূল ঘনিষ্ঠ, কিন্তু তাকে পুলিশ ধরেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাকে দিয়ে উগড়ে ছেড়েছে যে সেই মানে স্বীকার করে নিয়েছে কীভাবে সে অন্যায়টা করেছে। এটা তো একটা ব্যতিক্রমী জায়গা। মানে বললাম না, বেশ কিছু বদল হওয়ার মতো জিনিস আমরা দেখছি, তার মধ্যে এটা একটা যে এরকম ঘনিষ্ঠতার অভিযোগে মানে শুধু এই ঘনিষ্ঠতার মানে হাওয়ায় ভাসিয়ে দিয়েই তো অসংখ্য লোক প্রোটেকশন পেয়ে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কেউ ধরছে না। কিন্তু এক্ষেত্রে ধরেছে এবং আশা করে যে শাস্তি পাবে, এইটার নারকীয় শাস্তি হওয়া উচিত। কিন্তু মজা কি জানেন, মানে যে জিনিসগুলো সত্যি খারাপ লাগে, এই গোটা ঘটনাটা যখন হচ্ছে, যখন গতকাল দেহটা পাওয়া যায়, তখন নাকি এলাকায় ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং তার অনুগামীরা। না, তারা নিহত ছাত্রীর পরিবারকে কোনো রকমভাবে সান্ত্বনা বা প্রোটেকশন দিতে যাননি। তৃণমূল নেতা এবং তার কর্মীরা তারা ওখানে খবর সংগ্রহে সাংবাদিকদের বাধা দিচ্ছিলেন। সংবাদকর্মীদের, বিশেষ করে TV9 রিপোর্টারদের যে এই ধরনের লোকজনের কাছ থেকে কোনো প্রোটেকশান নেই, সেটা বুঝিয়ে দিতেই সম্ভবত আজ আমাদের রিপোর্টার এবং ক্যামেরা পার্সনকে মারধর করা হয়েছে। কারা মারধর করা হলো? যারা মারধর করলো তারা নিঃসন্দেহে দুষ্কৃতী, কিন্তু সেই দুষ্কৃতীরা তারাও তো কোথাও না কোথাও প্রোটেকশান পাচ্ছেন, তাই না? নাহলে এইভাবে রিপোর্টারদের গায়ে হাত তোলা যায়? তাদের অপরাধ কি? এই ঘটনাটা সবার সামনে নিয়ে এসছেন, আর এই ঘটনাটা চাপা থাকে কোনো দিন? মানে যারা এগুলো ভাবেন যে এই সমস্ত করে রিপোর্টারদের গায়ে হাত তুলে গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেবেন, তাদের মানসিকতা অত্যন্ত নিচু, এটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ তারা এরকম একটা নারকীয় ঘটনাকে কোথায় লোকে তাদের ওপর ভরসা করে এগিয়ে আসবেন, চারপাশে এমন প্রতিরোধ গড়ে তুলবেন, ভবিষ্যতে আর কোনো লোক করার সাহস করবে না। কিন্তু তারা এমন একটা ইমেজ খাড়া করেন, এমন একটা কাজ করেন যাতে ভবিষ্যতে লোকজন ভাবে যে করলে এরা তো আছে, এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। এটা নেতাদের কাজ। অথচ দেখুন, এরা যে কাজটা করলেন তাতে কিছু লোক ভবিষ্যতে একটা এরকম ঘটানোর জন্য একটা কী বলবো উৎসাহ পেয়ে গেল আর কি। আছেন তো এরকম লোকজন। কারা মশাই এরা? এত বড় একটা ঘটনার পর এলাকায় সেখানটায় প্রোটেকশনের ব্যবস্থাই নেই, পুলিশ পিকেট নেই, পুলিশ পিকেট বসেনি। মানে এই বিষয়গুলো কেন উঠছে? সব জায়গায় কি পুলিশ পিকেট থাকে? সব জায়গায় কি সারাক্ষণ পুলিশ বন্দুক টন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে রুট মার্চ করার মতো? না। এক্ষেত্রে মানুষজন ভেবেছিলেন কেন? কারণ এরা ভেবেছিলেন যে এই যে ঘটনাটা ঘটেছে, তারা ক্ষোভে ফেটে পড়েছেন, বিরাটভাবে প্রতিবাদ করেছেন কালকে, সেটার মানে একটা আফটার এফেক্ট, তার বদলে তারাও আবার
কোথাও গিয়ে আক্রমণের শিকার হতে পারেন। সেই জন্যেই তারাও কোথাও গিয়ে একটা নিরাপত্তা চেয়েছিলেন, ভেবেছিলেন যে তারা ওই ভীমরুলের চাকে ইট মেরে তো বসে আছে, এবার ভীমরুলরা যখন আসবে তখন বাঁচাবে কে। এটাই মানুষের স্বাভাবিক ধর্ম। প্রাথমিকভাবে একটা সময় পর্যন্ত মুখ বুজে থাকে, কিছু কিছু জিনিস থাকে যখন আর মুখ বুজে থাকার অবস্থা থাকে না তখন লোকে রিয়্যাক্ট করে ফেলে, তারপর যখন মাথাটা ঠান্ডা হয় তখন মনে হয় সত্যি কাজটা ঠিক করেছি তো। কিন্তু এই ঠিক করা কাজের যে মানে খেসারত সেটাও তো আমাদেরই দিতে হবে। আর এই জায়গাটাতেই এই রাজনীতির সুযোগ থাকে 16 আনা। দেখুন এই ইংরেজবাজারে গোটা ব্যাপারটায় বিজেপি প্রতিবাদে নেমেছে। কৃষ্ণেন্দু ওই নিজে এলাকায় পৌঁছে যাওয়ার পর এইভাবে তার লোকজন সব সংবাদ মাধ্যমকে আটকানোর পর বিরোধীরা যে এতে তৃণমূলকে নিশানা করবে এতে আশ্চর্যের কি আছে। কিন্তু সত্যি কথা বলুন তো, নেতৃত্ব সচরাচর কি চায় এই পচা শামুকে পা কাটতে, বা ওই আবেল মুঝে মার ডেকে নিয়ে আসবে যে আমাকে আমার পার্টিকে বদনাম কর বা আমার পার্টিকে আক্রমণ কর? তাহলে এরা কারা, এটাও কিন্তু নেতৃত্বের ভাবার বিষয় আছে। কাদের দেওয়া হচ্ছে রাজার পাঠ, যাদের জন্য কোথাও গিয়ে পার্টিকেই আলটিমেটলি আক্রমণের মুখে পড়তে হচ্ছে। কি কারণে হামলা করেছে, কারা হামলা করেছে, পুলিশ শুড এনকোয়ার দ্য এন্টার ম্যাটার। কারণ সাংবাদিকতার ওপরে হামলা এটা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং গণতন্ত্রে এই জিনিসটা বরদাস্ত করে না। ভয়ঙ্কর অবস্থা, যে নৃশংস হত্যাকাণ্ড, মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল। আমার মনে হয় পুরো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপরে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীরও ভাবা উচিত, মাননীয়ার, যে তিনি হোম মিনিস্ট্রি সামলাচ্ছেন, তার উপস্থিতিতে যদি দুষ্কৃতীরা এই সাহস পায় তাহলে পশ্চিমবঙ্গের হোম মিনিস্ট্রির অবস্থা কী? যে মেয়েটি আছে তার কাজিন ব্রাদার হয়, মানে অনেক বড় বয়সী, মেয়েটি অবশ্য মাইনার, সেক্সুয়াল অ্যাসল্টের কোনো নেই। পারিবারিক এত যদি ঝগড়া থাকে, প্রতিশোধের জায়গা চলে যায়, একটা নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল, ও পুরোটাই কনফেস করেছে। যেটা মন্ত্রী ডক্টর শশী পাজা বলতে পারলেন না, তার মুখে এসে গেছিল যে পারিবারিক একটা ঝগড়াও যদি থাকে, ধরে নিচ্ছে অন্য কিছু নেই, মানে সেখানে প্রতিহিংসা, প্রতিশোধ স্পৃহা এরম জায়গায় চলে যাবে, এরকম একটা নৃশংস কাণ্ড ঘটাবে। দেখুন আমরা বারবার যে ট্রেন্ডটার কথা বলি, যে এই ঘটনাগুলো, এগুলো তো সমাজে বহু বছর আগের থেকে ছিল, বিভিন্ন সময় আমরা এগুলো ঘটতে দেখেছি, কিন্তু এগুলো পুরো মুছে ফেলা যাবে এরকমও তো না। কিন্তু তাহলে চেষ্টা করা যাবে না? ডাক্তাররা কী বলেন? ডাক্তাররা বলেন যে রেয়ারেস্ট ডিজিজেস হ্যাপেন্স রেয়ারলি, তাই না? ডাক্তাররা কী বলেন? ডাক্তাররা বলেন রেয়ারেস্ট ডিজিজেস হ্যাপেন রেয়ারলি। তার কারণ কি? তার কারণ যে এগুলো কচ্ছিত কদাচিৎ হয় বলেই তো সেটাকে রেয়ারেস্ট ডিজিজ বলে। এই রকম অপরাধের ঘটনাগুলো, এগুলো তো কচ্ছিত কদাচিৎ ঘটে বলেই আমরা সমাজটাকে সুস্থ সমাজ, ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ বলি। কিন্তু এগুলোই যদি আধিক্য দেখা দেয় তাহলে সমাজকে নিয়ে এত কিছু বলা যায়? দেখুন আবার বলছি, এর পেছনে কারণটা কি, কেন এটা হচ্ছে, কেন এটার আধিক্য করছে, সেটা বলতে গেলে সেই কথাগুলো বলতেই হবে যেগুলো হয়তো আপনাদের কাছে রিপিটেটিভ শোনাবে, তবু বলতে বাধ্য হচ্ছি। কোথাও গিয়ে না সমাজে ওই ভয় ভক্তি ব্যাপারটা কমে যাচ্ছে। পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণকারী সবার ওপর যে জায়গায় মানুষকে ভয় করার কথা, ভক্তি করার কথা, সেই ভয়টাই যদি চলে যায়, বিশেষ করে পুলিশের ওপর যদি মানুষ ভয় ভক্তি হারিয়ে ফেলে, তাহলে কি হতে পারে সেটাও আজকেই দেখলাম। ব্যতিক্রমী দিন না, নদিয়ার ভীমপুর থানার এসআই গেছিলেন জমি দখলের অভিযোগ খতিয়ে দেখতে, কিন্তু একটা ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা যাচ্ছে যে গ্রামে তাকে এবং এক কনস্টেবলকে গাছে বেঁধে রাখা হয়েছে, মারধর করা হচ্ছে। ভাবুন তো, পুলিশকে যদি এই রকমভাবে একটা জায়গায় বেঁধে এইভাবে মারধর করা হয়, গোটা ব্যাপারটার মধ্যে দুটো জিনিস আছে। এক, মানুষের মধ্যে যে স্বাভাবিক বোধ বুদ্ধি নিয়ন্ত্রণ সেটা চলে গেছে, সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা তাহলে নড়বড়ে হবেই। আর দুই, এটা পুলিশের পক্ষেও একটা গোটা বিষয়টা অত্যন্ত অপমানজনক একটা ছবি। এতে কিন্তু পুলিশ বাহিনীর মনোবল আরও বেশি ভেঙে পড়তে পারে, অথবা তাদের মধ্যে প্রতিরোধ স্পৃহাও জাগতে পারে। এই সব কটাই, কোনোটাই যেটাই হোক, যদি ঘটে তার আফটার এফেক্ট কী হবে ভাবতে পারছেন? অন্যায় কোথাও হলে তার নিশ্চিতভাবে তার যা শাস্তি হওয়ার সেটা হবে। যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে।
এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রক্রিয়া যেগুলো আইনি প্রক্রিয়া, আইন আইনের পথে চলে, আইনের পথেই চলবে। আইন আইনের পথে নিশ্চয়ই চলবে, আমরাও চাই আইন আইনের পথেই চলুক এবং মানুষ সেই আইনের কাছ থেকে প্রোটেকশান পাক। কিন্তু কোথাও গিয়ে যারা প্রোটেকশান দেবে তাদেরই যদি এরকম অসহায় দেখায়, তাহলে আমাদেরকে প্রোটেকশান দেবে বলুন তো?